তাহলে ধারা 12-র সাথে অনুচ্ছেদ কানেকশন হচ্ছে 113 অনুচ্ছেদ তামাদি আইনের, সেখানে 1 বছর চলছে। তাহলে চুক্তি কার্যকরকরণের জন্য সর্বোচ্চ মেয়াদ চুক্তি ভঙ্গের দিন থেকে 1 বছর। নির্ধারিত সময়ের পরে চুক্তি ভঙ্গের ফলে চুক্তি কার্যকরকরণের মামলা করা হলে সেই মামলার ফলাফল কি? সেই মামলার ফলাফল হচ্ছে খারিজ, ডিসমিস হয়ে যাবে। কারণ এখানে নির্ধারিত সময় হচ্ছে 1 বছর, এর মধ্যে মামলা করা হয় না, এই কারণে খারিজ। তাহলে ধারা 12-তে 4টি ক্ষেত্রে, মনে রাখতে হবে 4টি ক্ষেত্রে, এবং এই 4টি ক্ষেত্রে মুখস্থর মতো থাকতে হবে। আপনাকে ফ্যাক্ট আকারে প্রশ্ন দিল যে এরকম এরকম দুইজনের মধ্যে চুক্তি হয়েছে, একজন চুক্তি ভঙ্গ করলো, তার এই চুক্তি ভঙ্গের কারণে অপর পক্ষের এটা 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 হলো। অর্থাৎ ধারা 12 যে চারটা অপশন রয়েছে, সে 4টা অপশনের যে কোনো একটা অপশন উঠিয়ে দিল। প্রশ্ন হচ্ছে উক্ত চুক্তিটি আদালত কর্তৃক বলবৎ যোগ্য কিনা। হ্যাঁ, আদালত কর্তৃক বলবৎ যোগ্য। কারণ ধারা 12-র 4টা অপশনের যে কোনো একটা অপশন ছিল। এখন আমার যদি 4টা অপশন যদি জানা থাকে, তাহলে শেষ আমি আবিষ্কার করতে পারবো, এছাড়া তো পারবো না, রাইট? ধারা 12 ঠিক অপোজিট ধারা 21। ধারা 21-এ বলছে 8টা ক্ষেত্রে একটা চুক্তিকে বাস্তবে রূপ দেওয়া যাবে না। তার মানে সেখানে 8টা ক্ষেত্র আমার মুখস্থ থাকা লাগবে। প্রশ্ন আসলো প্রশ্ন আসলো নিচের কোন ক্ষেত্রে একটা চুক্তি বলবৎ যোগ্য নয়? তখন ওই 8টা অপশনের যে কোনো একটা অপশন উঠায় দিবে। 2 নম্বর প্রশ্ন, একটা চুক্তি যদি জটিল প্রকৃতির হয়, দুর্বোধ্য হয়, সেটা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। এটা কোন ধারাতে বলা হয়েছে? ধারা 21-এ। একটা চুক্তি অনুসারে কার্য সম্পাদন করতে যদি চুক্তির দিন থেকে 3 বছরের বেশি সময় লাগে, সেই চুক্তিটি আদালতের মাধ্যমে কার্যকর হবে না। এটা কোথায় বলা হয়েছে? ধারা 21-এ। তার মানে ধারা 21-এর 8টা পয়েন্ট যদি আমরা মুখস্থ রাখি, যেভাবেই আসুক আমরা পারবো। ফ্যাক্ট আকারে কিভাবে আসতে পারে যে এমন এমন দুজনের মধ্যে চুক্তি হলো, যে চুক্তি যে চুক্তিতে বলা হলো যে আপনি আমার বাসায় এসে ঢোল বাজাবেন। যিনি বাদক, তিনি চুক্তির দিন তার বাসাতে ঢোল বাজাতে আসলেন না। এই চুক্তিটি আদালত কর্তৃক বলবৎযোগ্য কি না? উত্তর হচ্ছে না। কেন বলবৎযোগ্য নয়? কারণ এখানে ব্যক্তিগত যোগ্যতা রয়েছে। ঢোল বাজানো একটা ব্যক্তিগত যোগ্যতার মধ্যে পড়ে। এই চুক্তিটি আদালতের মাধ্যমে কার্যকর নয় কত ধারা অনুসারে? 21 ধারা অনুসারে। ঠিক এভাবে 8টা পয়েন্ট যদি আমরা মুখস্থ রাখি, তাহলে যেভাবেই আসুক, তাহলে প্রশ্নটা পারা যাবে। 21 কতে আসেন, একটা বিক্রয় চুক্তি কখন আদালতের মাধ্যমে কার্যকর হতে পারে?
সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছে। বিক্রয় চুক্তিটি অবশ্যই লিখিত হতে হবে। বিক্রয় চুক্তিটি নিবন্ধিত হতে হবে। এরকম কিছু ব্যাপার আছে। এবং বিক্রয় চুক্তির যে অবশিষ্ট টাকা, অবশিষ্ট টাকা বলতে কোন টাকা? যেই টাকাটা এখনো সে পাবে, অপরপক্ষ পাবে, সেটা যদি না দেয়, তাহলে এই মামলাটা করা যাচ্ছে না। তো এই যে সত্যগুলো বলা হয়েছে, আপনাকে প্রশ্ন করা হলো, অলিখিত বিক্রয় চুক্তি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। অলিখিত বিক্রয় চুক্তি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। তা কত ধারায় বলা হয়েছে? 21 ক ধারায়। 21 ক ধারা অনুসারে কোন চুক্তি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়? আনরেজিস্টার্ড অ্যান্ড আনরিটেন চুক্তি, অনিবন্ধিত এবং অলিখিত চুক্তি। দুইজনে বিক্রয় চুক্তি করলো। বিক্রয় চুক্তি অনুসারে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য নির্ধারণ করা হলো 10 লাখ টাকা। ক্রেতা 6 লক্ষ টাকা পরিশোধ করলো। বাকি 4 লক্ষ টাকা পরিশোধ না করেই সে সে বিক্রয় চুক্তি বলবৎকরণের মামলা করলো। এটা এনফোর্সেবল হবে কিনা? উত্তর হচ্ছে না। কারণ সে বিক্রয় চুক্তি যে অবশিষ্ট টাকা রয়েছে সেটা কি করে নাই, সেটা আদালতে দাখিল করে নাই। এই কারণে সে বিক্রয় চুক্তিটি বলবৎযোগ্য নয়। এখানে একটা আইনের কথা বলা হয়েছে, কারণ সেই আইনের মাধ্যমে আমাদের সেকশন 21 ক হচ্ছে আমাদের এই আইনটাতে যুক্ত হয়। সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সংশোধন হয়েছিল 2004 সালে। এবং সেখানে স্পষ্ট করে বলছে, দেখেন এখানে একটা তারিখ উল্লেখ করা আছে, এটা কার্যকর হয় 2005 সালের 1লা জুলাই। 2005 সালের 1লা জুলাই। তার মানে এই যে বিক্রয় চুক্তি লিখিত হতে হবে, নিবন্ধিত হতে হবে, এটা না হলে সেই বিক্রয় চুক্তিকে কার্যকর করা যাবে না। এটা কখন থেকে অ্যাক্টিভ বা কখন থেকে বলবৎযোগ্য? এটা বলবৎযোগ্য হচ্ছে 2005 সালের 1লা জুলাই থেকে। আপনার কাছে ফ্যাক্ট দাঁড় করানো হলো যে 2008 সালে আমার এমন একটা চুক্তি করছে, মৌখিকভাবে চুক্তি করছে। সে চুক্তিটা কোন ধারা অনুসারে এনফোর্সেবল না, কোন ধারা অনুসারে বলবৎযোগ্য না? ধারা 21 ক। ধারা 21 ক অনুসারে। তার মানে কোন কোন ক্ষেত্রে একটা কন্ট্রাক্ট ফর সেল বা বিক্রয় চুক্তি বলবৎযোগ্য বা এনফোর্সেবল বা কার্যকরণযোগ্য, কার্যকর করণযোগ্য, এটা যদি জানি যে কোন ক্ষেত্রে, সত্যগুলো যদি জানি, তাহলে আমাদের কোশ্চেন আনসার সহজ হয়ে যায়। 21 ক ধারাটি এসআর একটা কত সালে যুক্ত করা হয়? 2004 সালে। 21 ক ধারাটির বিষয়বস্তু কখন থেকে কার্যকর হয়?
2005 সালের 1লা জুলাই থেকে। তাহলে ধারা 12 গেল, 21 গেল, 21 ক গেল। ধারা 12তে বলছে 4টা ক্ষেত্রে একটা চুক্তি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য, রাইট? সে 4 ধরনের পরিস্থিতি তৈরি হলে। ওকে, ফাইন। একজন ব্যক্তি যখন চুক্তি বলবৎকরণের মামলা 12 ধারা অনুসারে করে থাকে, চুক্তি বলবৎকরণের মামলায় অতিরিক্ত প্রতিকার হিসেবে অতিরিক্ত প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ চাওয়া যায়। এটা কত ধারাতে বলা হয়েছে? 19 ধারায়। এটা কত ধারাতে বলা হয়েছে? 19 ধারায়। 12 ধারাতে একটি মামলা করা হলো। 12 ধারাতে কিসের মামলা হবে? 12 ধারাতে চুক্তি বলবৎকরণের মামলা হবে। সেই চুক্তি, খেয়াল করবেন, ইম্পর্টেন্ট, সেই চুক্তি বলবৎকরণের মামলায় বাদী পক্ষ কি কি দাবি করতে পারত? অপশন 1, ক্ষতিপূরণ। চুক্তি বলবৎকরণের পাশাপাশি ক্ষতিপূরণ। অপশন 2, চুক্তি বলবৎকরণের পরিবর্তে ক্ষতিপূরণ। একটা হচ্ছে যে আমি চুক্তিটা কার্যকর চাই প্লাস ক্ষতিপূরণও চাই, আর একটা হচ্ছে আমি চুক্তিটাকে কার্যকর চাই না, বাট এটার পরিবর্তে ক্ষতিপূরণ চাই। এটা হচ্ছে ধারা 19। তার মানে চুক্তি বলবৎকরণের পরিবর্তে ক্ষতিপূরণ দাবি করা যায় কত ধারা অনুসারে? 19 ধারা অনুসারে। চুক্তি বলবৎকরণের মামলায় চুক্তি বলবৎকরণের মামলায় আপনার ক্ষতিপূরণ দাবি করা যায়। ধারা 12, ধারা 12তে চুক্তি বলবৎকরণের মামলা হলো। সেই চুক্তি বলবৎকরণের মামলাটি আদালত খারিজ করে দিল। এরপর বাদী একই বিষয়কে কেন্দ্র করে ক্ষতিপূরণের মামলা করলো। সেই মামলাটা আদালত খারিজ করে দিল। প্রশ্ন হলো কোন ধারা অনুসারে? ধারা 29। একবার 12 ধারার অধীন চুক্তি বলবৎকরণের মামলা, খেয়াল করবেন, একবার 12 ধারার অধীন চুক্তি বলবৎকরণের মামলা আদালত যদি ডিসমিস করে দেয়, ডিসমিসড বাই দ্য কোর্ট, তাহলে পরবর্তীতে সে বিষয়কে কেন্দ্র করে নতুন কোনো মামলা বা ক্ষতিপূরণের মামলা করলে আদালত সেটা দিবে না, খারিজ করে দিবে, আন্ডার সেকশন 29। ধারা ধারা 29-এর বিষয়বস্তু কি? ঠিক সেম কথাটা। একজন ব্যক্তি ক্ষতিপূরণের মামলা করলো। তিনি পূর্বে একটি মামলা করেছিলেন চুক্তি বলবৎকরণের। সে মামলাটি আদালত খারিজ করে দিল। তাহলে তার কর্তৃক পরবর্তীতে দায়েরকৃত ক্ষতিপূরণের মামলার ফলাফল কি? খারিজ। ফলাফল কি? খারিজ। দেখেন, আমি যদি একটা সেকশন ভালো করে জানি, বুঝি, পারি,
সেখান থেকে যদি কোনো প্রবলেমেটিক কোশ্চেন আসে, আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এবার আসেন ধারা 13-তে। আমার কাজ হচ্ছে বর সেজে বিয়ে করতে যাওয়া। বিয়ের দিন যদি শুনি আমার বউ অন্য কারো সাথে চলে গেছে, এবং এটা শুনে যদি বর সেজে বিয়ে বাড়িতে না যাই, তখন কি হবে? তখন হচ্ছে মেয়ে পক্ষ বলতে পারবে বা মেয়ের পরিবার বলতে পারবে, বাবা, আমার মেয়ে তো 1 ঘন্টার জন্য ঘুরতে গেছে, সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে বিয়ের আগে, তুমি এটা শুনে কেন ঘাবড়ে গেছো? তোমার কাজ অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট, চুক্তি অনুসারে বিয়ে বাড়িতে উপস্থিত থাকা, তুমি কেন থাকো নাই? এখানে চুক্তির বিষয়বস্তুটা হচ্ছে মেয়েটা, পরপক্ষ এবং কনেপক্ষের সাথে, না, বরপক্ষের গার্ডিয়ান এবং কনেপক্ষের গার্ডিয়ানের সাথে বিষয়বস্তু হচ্ছে মেয়েটাকে বিয়ে করা। ঠিক তেমনি ভাবে ধারা 13 খুব ইম্পর্টেন্ট এবং কঠিন। ধারা 13, চুক্তির বিষয়বস্তু হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও সেই চুক্তিটিকে আদালত বলবৎকরণের আদেশ দিতে পারে। সেই চুক্তিটিকে আদালত বলবৎ করতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে ধারা 13-তে বলছে। এখানে দেখেন, একজনের সাথে ঘর নির্মাণের চুক্তি হয়েছে, রাইট? মানে একজনের ঘর ঝড়ে নষ্ট হয়ে গেছে, ঘর বিক্রির। ঘর বাড়িটি যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন অপরপক্ষ বলে যে না 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 না, আমি তো এই চুক্তি করতে পারবো না। চুক্তির বিষয়বস্তু বাড়িটা কি আছে নাই, এটা তো সে আগে বলতে পারে না। তার কাজ চুক্তির মূল্য পরিশোধ করা। আমি আপনার সাথে একটা চুক্তি করছি, একটা বাড়ি কিনবো। চুক্তি শেষ, বাড়িটার দাম 1 কোটি টাকা। আমি দেখলাম যে বন্যায় শেষ, বাড়িটা শেষ। কি দেখলাম? বন্যায় বাড়িটা শেষ। আমি বললাম যে আপনার বাড়িটা তো শেষ, যেটাকে কেন্দ্র করে হচ্ছে আমার কন্ট্রাক্ট, সেটা তো ডিস্ট্রয়েড, নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তখন অপরপক্ষ মামলা করছে। অপরপক্ষ বলতেছে যে চুক্তির বিষয়বস্তু হারিয়ে গেলেও এই চুক্তিটা বলবৎযোগ্য, এটা আদালত বলতেছে। কারণ আদালত বলতেছে তোমার কাজ হচ্ছে চুক্তির মূল্য পরিশোধ করা, 1 কোটি টাকা পরিশোধ করা, এরপরে দেখো সে দিতে পারে কি পারে না। এটা হচ্ছে ধারা 13। চুক্তির বিষয়বস্তু আংশিক বা পুরোপুরি বিনষ্ট হলেও সেই চুক্তিতে আদালত কর্তৃক বলবৎযোগ্য। এটা কত ধারায় বলছে? ধারা 13-তে বলছে। তাহলে দেখেন, আমরা 3টা স্লট এই পর্যন্ত শেষ করলাম। একটা হচ্ছে ধারা 5, 6, 7, 52, 53 একটা ভাগ, 8, 9 একটা ভাগ, 12, 21, 21 ক, 13, 29 আরেকটা ভাগ। ক্লিয়ার? এরপর আমরা চতুর্থ ভাগে চলে যাব। চতুর্থ ভাগটা হচ্ছে আপনার ধারা 23, 23-এ যান, শুধু 23 এবং 24। ধারা 23 এবং 24। ধারা 23 এবং 24। তো দেখেন, ধারা 23-এ 8 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে।
আট শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, রাইট? মানে আট শ্রেণীর মানুষ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ পেতে পারে, মানে তাদের পক্ষে আদালত রায় দিতে পারে যে হ্যাঁ 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 তারা এই কাজটা করবে। তো এখানে 23-এর শুধু 1 নম্বরটা যান, যে ব্যক্তি বা ব্যক্তির পক্ষে কোনো রিপ্রেজেন্টেটিভ, ব্যক্তি বা ব্যক্তির পক্ষে, এটা 23-এর এতে বলছে, জাস্ট এতটুকু। তাহলে আট শ্রেণীর ব্যক্তির পক্ষে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে 23 ধারাতে। 23-এর এতে কি আছে? এতে আছে ওই ব্যক্তি বা এনি পার্সন অর হিজ রিপ্রেজেন্টেটিভ, কোনো ব্যক্তি বা ব্যক্তির পক্ষে, পক্ষের প্রতিনিধির পক্ষে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে, কোথায় বলা আছে? 23 এতে, রাইট? এবার দেখবেন, শুধু হেডলাইনটা মনে রাখবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতার কথা বা পার্সোনাল বার্স টু দ্য রিলিফ, ব্যক্তিগত প্রতিবন্ধকতার কথা কোথায় উল্লেখ রয়েছে, কোন ধারা উল্লেখ রয়েছে? ধারা 24। ধারা 24, এখানে আর পয়েন্টগুলো পড়ার দরকার নাই। ধারা 23 এবং 24 গেল। এবার আসেন, এবার কয়েকটা কয়েকটা ভাগ। 31 থেকে 39 পর্যন্ত দুই জায়গায় চুক্তি। 31 থেকে 39 পর্যন্ত দুই জায়গায় চুক্তি। কয় জায়গায় চুক্তি? দুই জায়গায় চুক্তি। এক জায়গায় হচ্ছে চুক্তি বাতিল, না না সরি, দুই জায়গায় দলিল। 31 থেকে 39 পর্যন্ত একসাথে পড়বো, দুই জায়গায় দলিল। একটা হচ্ছে দলিল বাতিল, আর একটা হচ্ছে দলিল সংশোধন। দলিল বাতিল এবং দলিল সংশোধন, ধারা 31 থেকে 39 পর্যন্ত দুই জায়গায় দলিল, একটা হচ্ছে দলিল সংশোধন, আর একটা হচ্ছে দলিল বাতিল। তো 31 থেকে 39-এর মধ্যে দুই জায়গায় দলিল সম্বন্ধে বলা হয়েছে, শুরুতেও বলা হয়েছে, শেষেও বলা হয়েছে। শুরুতেও বলা হয়েছে, শেষেও বলা হয়েছে। খেয়াল করবেন, শুরুতেও বলা হয়েছে, শেষেও বলা হয়েছে দলিল। শুরুতে সংশোধন, পরে বাতিল। শুরুতে সংশোধন, পরে বাতিল। শুরু হচ্ছে 31 ধারা, বাতিল হচ্ছে 39 ধারা। ক্লিয়ার? তাহলে 31 ধারাতে আছে দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। দলিল সংশোধন, আপনি আদালতের কাছে দলিল সংশোধন চাইলেন, আর আদালত দলিল সংশোধন করার আদেশ দিয়ে দিবে। আদালত আদালত বলবে যে ঠিক আছে আপনি সংশোধন করতে পারবেন, এটা সংশোধন যোগ্য না। এজন্য কিছু নির্দিষ্ট গ্রাউন্ডস আছে, শর্ত রয়েছে, এটা 31 ধারাতে বলছে। স্পষ্ট, নিম্নের কোন ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে? তার মানে হচ্ছে দলিলের কোনো পক্ষের যদি প্রতারণা থাকে, যদি পারস্পরিক ভুল থাকে, বা দলিল থেকে যদি দলিলের প্রকৃত উদ্দেশ্য বোঝা না যায়, তখন আদালত দলিল সংশোধন করার আদেশ দিতে পারে। তাহলে নিচের কোন ক্ষেত্রে দিতে পারে? তিনটা যে কোনো একটা পয়েন্ট থাকবে বা একাধিক পয়েন্ট থাকবে, তখন উত্তর হয়ে যাবে। ধারা 31 অনুসারে, ধারা 31 অনুসারে আদালত কোন ক্ষেত্রে দলিল সংশোধন আদেশ দিতে পারে না? তার মানে এটার সাথে যেটা না মিলবে সেটা,
রাইট? এই দলিল সংশোধনের ক্ষেত্রে আপনার কারা মামলা করতে পারে, বা এই সংশোধন মামলা কারা করতে পারে? দলিলের যারা পক্ষ রয়েছে তারাও পারবে, যারা ওই পক্ষদের প্রতিনিধি রয়েছে তারাও পারবে। তাহলে দলিলের পক্ষ বা পক্ষের প্রতিনিধি সবাই কি করতে পারবে? সবাই হচ্ছে করতে পারবে। ওকে। এবার আসেন ধারা 31-এর সাথে আমাদের অনুচ্ছেদ খুব ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ 95 আর 96 অনুচ্ছেদ জড়িত। 95 এবং 96 অনুচ্ছেদ জ- জড়িত। তাহলে দলিল সংশোধনের একটা দলিলে এক পক্ষ যদি দেখে যে অপর পক্ষ কর্তৃক দলিলে প্রতারণা করা হয়েছে, তাহলে সে কতদিনের মধ্যে দলিল সংশোধনের মামলা করবে? 3 বছরের মধ্যে। কোন একটা দলিলে দেখা গেল যে উভয় পক্ষের ভুল রয়েছে, দলিল দাতা এবং গ্রহীতা উভয়ের ভুল রয়েছে বা পারস্পরিক ভুল রয়েছে, তখন কি করবে? তখন আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। অপরপক্ষ দলিলে প্রতারণা করেছে, প্রতারণা করে 10,000-এর জায়গায় 10 লাখ লিখেছে, এটা মিস্টার এক্স 1/1/2025 জানতে পারলো, 2025 সালের 1লা জানুয়ারি জানতে পারলো। এরপরে মিস্টার এক্স সেই দলিল সংশোধনের জন্য সেই দলিল সংশোধন করার জন্য মামলা করলো 2030 সালে। সেই মামলার ফলাফল কি? সেই মামলার ফলাফল খারিজ, কারণ 3 বছরের মধ্যে করতে পারে নাই। এবার আসেন, এই যে দলিল সংশোধন করলো বা 31 ধারা, এই ধারার সাথে মানে 31 থেকে 35 আমাদের একসাথে পড়তে হবে। 31 থেকে 35 একসাথে। এখানে আপনার 38 নম্বর ধারাতে আসে, সরি, 31 থেকে 35 একসাথে পড়তে হবে। এরপরে চলে আসেন, 35টা আলাদা, 31 থেকে 34। তাহলে এখান থেকে শুধুমাত্র 31, শুধুমাত্র 31। এবার আসেন আদালত দলিল সংশোধনের আদেশ প্রদানের ক্ষেত্রে আদালতের জন্য বাধ্যবাধকতা রয়েছে কিনা, বা আদালতের এটা বিবেচনামূলক ক্ষমতা কিনা। আদালতের এখানে বিবেচনামূলক ক্ষমতা। আদালত যদি সবকিছু বিবেচনা করে দেখে, বা আদালত যদি দেখে তার নিজস্ব পাওয়ারে যেখানে আদেশ দান করা যায় সেখানে আদেশ দিবে। তাহলে দলিল সংশোধন ধারা 31, কোন কোন গ্রাউন্ডসে আদালত দলিল সংশোধন দিতে পারে, তাহলে সেই গ্রাউন্ডস না থাকলে আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না। ক্লিয়ার? এবার আসেন ধারা, ধারা হচ্ছে আপনার 39। ধারা হচ্ছে 39। তাহলে তার মানে একটা হচ্ছে দলিল, দেখেন, আগে একটা হচ্ছে দলিল সংশোধন আর একটা হচ্ছে দলিল বাতিল। তার মানে 31 থেকে 39 পর্যন্ত দুইটা হচ্ছে দলিল, শুরুতেও দলিল শেষেও দলিল। প্রথমে সংশোধন পরে বাতিল।
তো একইভাবে আদালত কেন দলিল বাতিলের আদেশ দিতে পারে? আদালত কেন দলিল বাতিলের আদেশ দিতে পারে? ঠিক সেম, দলিলটি যদি বাতিল বা বাতিলযোগ্য হয়, বা দলিলটি যে অবস্থায় আছে সে অবস্থা যদি রেখে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে তিনি সেই দলিলকে কেন্দ্র করে ক্ষতির মুখোমুখি হতে পারেন এই কারণে। ওকে, তাহলে নিচের কোন কারণে আদালত দলিল বাতিলের আদেশ দিতে পারে? নিচের কোন কারণে আদালত দলিল বাতিলের আদেশ দিতে পারে? যদি দুইটা পয়েন্টের যে কোনো একটা থাকে বা দুইটা পয়েন্টে থাকে। এই দলিল বাতিলের মামলা কত সময়ের মধ্যে করতে হবে? এটাও 3 বছরের মধ্যে করতে হবে। এটা কোথায় বলছে? 91 অনুচ্ছেদে বলছে। কোথায় বলছে? 91 অনুচ্ছেদ। আর 91 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? দলিল বাতিলের তামাদি। দলিল বাতিলের তামাদি। এখানেও একটা ফ্যাক্ট এভাবে আসতে পারে যে দলিলটির মধ্যে এই ত্রুটি ছিল, দলিল বাতিলের মামলা যদি না করা হয় তাহলে এই পক্ষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। আদালত এই ক্ষেত্রে দলিল বাতিলের আদেশ দিতে পারে কোন ধারা অনুসারে? 39 ধারা অনুসারে। বা এই ক্ষেত্রে 3 বছর পরে মামলা করা হলো, তাহলে সেই মামলার ফলাফল কি হবে? খারিজ হবে, কারণ এটা হচ্ছে তাবাদি হচ্ছে 3 বছর। এবার আসেন 39-এর সাথে পড়তে হবে ধারা 41। ধারা 41, আদালত দেখলো যে বাদীপক্ষ তো দলিল বাতিল চেয়েছে, শুধু দলিল বাতিলই পারফেক্ট না, বাদীকে দলিল বাতিলের আদেশের পাশাপাশি ক্ষতিপূরণ প্রদানেরও আদেশ দিতে হবে অপোজিট পার্টিকে। তারপরে দলিল বাতিলের মামলায় দলিল বাতিলের পাশাপাশি অতিরিক্ত প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ প্রদানের আদেশ। কত ধারা? ধারা 41। তাহলে দলিল সংশোধন ধারা 31 থেকে 34। যদি ধারাকেন্দ্রিক কোনো কিছু আছে যেখানে সংশোধন পাবেন, সেখানে 31 থেকে 34 খুঁজবেন। যেখানে বাতিল পাইবেন সেখানে 39 থেকে 41 খুঁজবেন। ঠিক একইভাবে ধারা 35, আদালত কেন চুক্তি রদ বা চুক্তি বাতিলের আদেশ দিতে পারে? ধারা 35, চুক্তি রদ বা চুক্তি বাতিলের আদেশ দিতে পারে। ঠিক সেম একইভাবে কারণগুলো, যে নিচের কোন কারণ আদালত চুক্তি বাতিলের আদেশ দিতে পারে? চুক্তি রদের বা প্রত্যাহারের জন্য বা বাতিলের জন্য তামাদি কতদিন? 1 বছর। কত অনুচ্ছেদে বলা হয়েছে? 114 অনুচ্ছেদে। 114 অনুচ্ছেদের বিষয়বস্তু, বিষয়বস্তু কি? চুক্তি রদের মামলার তামাদির কথা বলা হয়েছে। এই চুক্তি রদের মামলায় আদালত ক্ষতিপূরণও মঞ্জুর করতে পারে। এটা কোথায় বলছে? ধারা 38-এ। দেখেন, ধারা 35-এ সাথে ক্ষতিপূরণ ধারা 38, ধারা 39-এর সাথে ক্ষতিপূরণ ধারা 41। এবার ধারা 12-তে একটু যাই। ধারা 12-তে কিন্তু চুক্তি কার্যকরকরণের মামলা করি, রাইট? স্যার আর একটু রিপিট করলে ভালো হয় স্যার, একটু জাস্ট। ধারা 35-এর সাথে ধারা 38, ধারা 35 চুক্তি রোধের মামলা করি এবং ক্ষতিপূরণ আদালত দিতে পারে ধারা 38-এ। ধারা 39-এ আমরা দলিল বাতিলের মামলা করি, সেখানে ক্ষতিপূরণ দিতে পারে ধারা 41-এ। ধারা 12-এর সাথে ধারা 37। ধারা 12-তে আমরা আমাদের কত অনুচ্ছেদে ওটা বুঝি নাই। 114 অনুচ্ছেদ। 114 অনুচ্ছেদ। ধারা 12-এর সাথে ধারা 37। ধারা 12-তে আমরা চুক্তি কার্যকরণের মামলা করি, সেই মামলায় বিকল্প প্রতিকার হিসেবে আদালত চুক্তি রদ করতে পারে। বিকল্প প্রতিকার হিসেবে আমরা চুক্তি রদ চাইতে পারি। ধারা 12-এর বিকল্প প্রতিকার চুক্তি রদ চাইতে পারি ধারা 37 অনুসারে। ক্লিয়ার? 31, 35, 39-এর স্লটটা চলে গেল। আমরা একটু রেস্ট নিয়ে আসি এবং এটা একটু রিভাইজ করে আসি। আবার 10 মিনিট গ্যাপ, হ্যাঁ, একটু আমরা জিরাই।